পশ্চিমবাংলায় টোটাল মানুষ বসবাস করে 10 কোটির আশেপাশে। তার মধ্যে যদি আমি ধরেই নিলাম 10% লোক পলিটিক্স করে, তাহলে 1 কোটি দাঁড়ায়। কিন্তু অ্যাকচুয়াল পলিটিক্যাল সিনারিও যদি ক্যাডার বেস দেখো, সেটা নট মোর দ্যান 20-30 lakhs লোক যারা সক্রিয় রাজনীতির সাথে যুক্ত, যে কোনো কালার হোক না কেন। সেটাকে বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা 9,70,00,000 একটা অ্যামাউন্ট। এই 9,70,00,000 যদি 20% লোকও যদি ঘুরে দাঁড়িয়ে পড়ে না ভাই, আমি তোমাকে বলছি সিভিল ডিসওবেডিয়েন্স তৈরি হবে। কিন্তু যদি রাজনৈতিক পরিসংখ্যানে দেখো, এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবাংলার সরকার এতটা নির্দিষ্ট এবং নির্ভয় জায়গায় দাঁড়িয়ে আছে, তার জন্য তাদের সাহস হয় বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল ডিসিশন নেওয়ার। কারণ তারা জানে তারা পলিটিক্যালি বা সিট ওয়াইজ বা ভোট ব্যাঙ্ক ওয়াইজ এতটা কোনো খারাপ জায়গায় নেই যে একটা ঘটনার দ্বারা তাদের সরকারকে ফেলে দেওয়ার পজিশনে যেতে পারে। দিস ক্যান বি অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম ফর দেম, বাট দিস ক্যানট বি দি এন্ড অফ দিস গভর্নমেন্ট। এটা আমি পরিসংখ্যান দিয়ে বলে দিচ্ছি। আরজি করের ঘটনা শোরগোল ফেলেছে, ডাক্তার নিয়ে একদম চিকিৎসা ব্যবস্থা কি পরিস্থিতি সেটা তোমার থেকে জানবো। তার পাশাপাশি জানবো এই মৃত্যুর কাণ্ডে যেখানে যারাই প্রতিবাদ করছে তারাই আক্রান্ত হচ্ছে, এবং আরজি করের পরিস্থিতি, জরুরি বিভাগ ভেঙে দেওয়া, আন্দোলনস্থল, ডাক্তাররা যেখানে জুনিয়র ডাক্তাররা সেখানে বসেছিল সেটাও ভেঙে দেওয়া, কারা ভাঙলো, কী উদ্দেশ্য, জরুরি বিভাগ সহ 18টা বিভাগ ভাঙা হলো, কি মনে হচ্ছে? দেখো সুমিত, যখন চিকিৎসা ব্যবস্থা মানব কল্যাণের ক্ষেত্রে লাগানো হয় তখন সেটা একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। আর যখন সেই চিকিৎসা ব্যবস্থায় ঘুণ ধরতে 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 এমন একটা পর্যায়ে এসে দাঁড়ায় যে একটা চিকিৎসা ব্যবস্থা আজকের ডেটে একটা শিল্প, একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়, এবং এমন একটা নক্কারজনক ইন্ডাস্ট্রিতে পরিণত হয় যে সেখানকার প্রতিটা জিনিস, প্রতিটা অংশ, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা তৈরি হয়ে যায়, তখন সেই চিকিৎসা ব্যবস্থা থেকে যে বিচ্ছিরি, নোংরা, পচে যাওয়া গন্ধ বেরোয়, সেই গন্ধের আভাসটা আজকের ডেটে দাঁড়িয়ে বাংলা যেটা পাচ্ছে সেটাই। এবং আজকের যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা যারা মিছিলের যে পক্ষেই সেদিনকে থাকুক না কেন, যারা বিরোধিতা বা প্রতিবাদের যে পক্ষে আজকের ডেটেও আছে না কেন, সেই ঘটনাটা তাদের বাড়ির লোকের সাথে ঘটতে পারে, প্রতিটি মানুষের সাথে যারা জীবিত, এবং এমনকি প্রতিটি মানুষের সাথে যারা মৃত এবং তাদের দাহ হয়নি তাদের সাথে ঘটতে পারে। আজকে এমন একটা বর্বরতা নিয়ে এই আলোচনা করছি স্বাধীনতার 1-2 দিন বাদেই, যে বর্বরতাটার ডেসক্রিপশন বা ডেফিনেশন আমার কাছে নেই ভাই, যার কাছে বলো, আমার কাছে নেই। সাধারণ স্বাভাবিক মানসিকতা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। আমরা এতদিন তোমার সাথে কী নিয়ে আলোচনা করতাম? রাজনীতি নিয়ে আলোচনা করতাম কোনো নেতার কিছু ভুল নিয়ে, কোনো নেতৃত্বের কোনো ভুল নিয়ে, কোনো পলিসি ডিফারেন্স নিয়ে। আজকের ডেটে কী নিয়ে আলোচনা করছি? আজকের ডেটে আলোচনা করছি একটা ঘুণ ধরে যাওয়া সিস্টেমকে নিয়ে, যে ঘুণ ধরে যাওয়া সিস্টেমের ফলাফলে একটি বাচ্চা মেয়ে, একজন ডাক্তার, যে আরও লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাতে পারত, আরও লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিতে পারত, সেই মানুষটার মৃতদেহ কত নক্কারজনকভাবে ট্রিটেড হয়েছে সেটা নিয়ে তুমি ভাবতে পারছো? আমরা দিনের পর দিন কতটা নিচে নেমে যাচ্ছি। কিসের শিক্ষা দীক্ষা ভাই? কিসের শিক্ষা দীক্ষা? শিক্ষা দীক্ষার অনেক অনেক ঊর্ধ্বে আজকে মাসেল এসে দাঁড়িয়েছে। তোমার আমার বল হচ্ছে আজকে তোমার আমার পরিচিতি। আমার শিক্ষা তোমার শিক্ষার কোনো ভ্যালু রাখে না। আজকে ডাক্তারদের এক পক্ষ বলছে যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ করছে, লড়াই করছে, তারা তাদের পেশা, জীবিকা, এমনকি আমি নিজে একজন প্রফেশনালি ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে, আমাদের একটা প্রফেশনাল এথিক্স পড়ানো হয়, ডাক্তারদেরও প্রফেশনাল এথিক্স পড়ানো হয়। সেই এথিক্সের জায়গা থেকে দাঁড়িয়ে তাদের ট্রিটমেন্ট করাটাই একমাত্র কাজ। সেটার থেকে তাদের মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে এক কথায়, কারণ তাদের জীবনটাও একটা ইম্পর্ট্যান্ট জীবন, যেমন আমাদের জীবনটা ইম্পর্ট্যান্ট। কিন্তু অদ্ভুতভাবে দেখো, একটা পক্ষের ডাক্তাররা তারাও আছে যারা উল্টো সাইড দিয়ে বোঝাবার চেষ্টা করছে যে এটা একটা ঘটনা। ভাই আমার, এটা একটা ঘটনা নয়, এটা একটা সামাজিক অবক্ষয়ের নিম্নতম একটা উদাহরণ। এর থেকে নিচে যেতে পারে না জিনিসপত্র। আজকে তুমি বললে প্রশ্নের মধ্যে কে ভাঙচুর করেছে, আমি আরেকটা প্রশ্ন এগিয়ে বলছি, কেন ভাঙচুর করেছে, কিসের জন্য ভাঙচুর করেছে। আজকে 2-4 দিন আগে একটা কোর্টের অর্ডারে কলকাতা পুলিশ থেকে
ইনভেস্টিগেশনটা চলে গেল সিবিআইয়ের হাতে, সঙ্গে সঙ্গে একটা ন্যারেটিভ সেট হয়ে গেল যে তথ্য প্রমাণ লোপাট হতে পারে। হয়েছে তো? কেন হবে সেটা? এতটুকুনি বিশ্বাস নেই আমরা আমাদের পুলিশের উপরে? আমি বেঙ্গল এবং কলকাতা পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে বিভিন্ন প্রজেকশনে কাজ করেছি। আমি নিজে তোমাকে বলছি, বেঙ্গল পুলিশের ক্যাপাসিটি মারাত্মক, বেঙ্গল পুলিশের ক্যাপাবিলিটি মারাত্মক। বেঙ্গল পুলিশ মানে আমি বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ দুটোকে ধরেই বলছি, আমি আলাদা করে আমার শব্দ চয়ন নিয়ে প্রশ্ন তোলার দরকার নেই। আমি দুজনকে নিয়েই বলছি, অসাধারণ ক্যাপাসিটি তাদের। আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট বলো, সিআইডি ডিপার্টমেন্ট বলো, এরা বৃহত্তর কাজকর্ম করে বেরিয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে সবসময় বিরোধীরা কেন বাধ্য হচ্ছে, বা সাধারণ মানুষও কেন বাধ্য হচ্ছে সবসময় কোনো একটা নক্কারজনক ঘটনা ঘটলেই বলতে যে সিবিআইকে দিয়ে দিন? এতটা বিশ্বাসহীনতা হয়ে গেছে, কেন হয়েছে? না, আমি এখানে একটা প্রশ্ন করব। একজন গ্রেপ্তার হয়েছিল, কিন্তু এই প্রিন্সিপালের কথা হচ্ছে যিনি খানিক আগেই গ্রেপ্তার হয়েছেন সিবিআইয়ের হাতে, এবং সেই জায়গায় প্রশ্ন থাকছে, তিনি তো প্রাথমিকভাবে বলেছিলেন মেয়েটি রাতে কি করছিল, এবং এটা একটা আত্মহত্যার প্ল্যান ছকার একটা বিষয় হয়েছিল। ঠিক আত্মহত্যা বলে মনে হয়? এটাই তো মুশকিল ভাই। মুশকিলটা হচ্ছে কোথায় জানো তো? ডাক্তাররা পুলিশের কাজ করছে, পুলিশেরা নেতাদের কাজ করছে, আর নেতারা ছবি আর কবিতা লিখছে। যে যার নিজের কাজটুকু করছে না, বাকি অন্য কাজগুলো করতে তারা খুব উদ্যত। ইনভেস্টিগেশনের কাজ তো ডাক্তারবাবুর ছিল না, ডাক্তারবাবু তো পুলিশ ডাকতে পারতেন। ওনার তো কোনো দরকারই, ওনার কোনো প্রয়োজনীয়তাই ছিল না যে এটা নিয়ে খুব একটা কঠিন ইকুয়েশন তৈরি করার কোনো দরকার ছিল না। তো আমি ধরে নিলাম, ধরুন উনি পরিস্থিতির শিকার, ঠিক আছে, উনি তো একটা খুব সহজ স্বাভাবিক সাধারণ কাজ করতে পারতেন। উনি পুলিশকে জানাতে পারতেন, অ্যাডমিনিস্ট্রেশনকে জানাতে পারতেন, উনি ইমিডিয়েটলি বলতে পারতেন পুলিশ আসুন, দেখুন, তদন্ত করুন, কাকে কাকে ধরার ধরুন। সেটাই তো একটা প্রিন্সিপালের কাজ। তার ইনস্টিটিউটের ভিতরে যদি কোনো এরকম ধরনের ক্রাইম ঘটে থাকে, সেই ক্রাইমটার এগেনস্টে তার সামাজিক যা দায়িত্ব থাকে সেটা করার, তার ডিউটিফুল চেয়ার যেটা বলে সেটা করার। সেটা না করে উনি কনক্লুশন ড্র করতে শুরু করে দিলেন। উনি করুন, উনি অ্যাসিস্ট্যান্ট করুন, যে করুন, কনক্লুশন ড্র করতে শুরু করে দিলেন। সুইসাইড হয়েছে, এটা সুইসাইড হয়েছে। তারপরে এসে বললেন নানান রকম এমন তথ্য, যেই তথ্যগুলো পরবর্তীকালে ইনভেস্টিগেশনে গিয়ে দেখা গেল একদম জঘন্য তথ্য, মিথ্যে কথা। তাহলে কি করতে আপনি ওই পদে বসে আছেন মশাই? স্টেট গভর্নমেন্টের ভূমিকাটা একটু জেনে নেব। এই যে প্রিন্সিপাল, তাকে কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই একেবারে মেডিকেল কলেজে অ্যাপয়েন্ট করা হলো, সেখানেও তালা লেগে গেল, ছাত্রছাত্রীরা অপোজ করলো। আমি বলছিলাম এভাবে জিজ্ঞাসাবাদ তো সিআইডি রয়েছে, যেরকমটা তুমি বলছিলে, তারা জিজ্ঞাসাবাদ করতে পারতেন, কারণ তিনি সেই সময়কার অধ্যক্ষ ছিলেন। কি হয়েছিল না হয়েছিল, কিভাবে ঘটনাটা, সেটা না করে আরেকটি জায়গায় অ্যাপয়েন্ট করলেন পদত্যাগ করে। এটার মধ্যে কি রাজ্য সরকারের একটা ভূমিকা লক্ষ্য করা যায়? একটা খুব টেকনিক্যাল শব্দ আছে, সেফ কাস্টাডি। সেফ কাস্টাডির মতো একটা ঘটনা। ইনাকে একটা জায়গা থেকে নিয়ে গিয়ে আরেকটা জায়গায় সরিয়ে দেওয়া হলো, নিজের ছত্র ছায়াতেই রাখা হলো, সাথেই রাখা হলো। দেখো, আমি একটা বারবার কথা বলছি, বহু চ্যানেলেও বলেছি এই কথাটা। আমি কোনোদিন মানতে রাজি নই যে তৃণমূল কংগ্রেস এই রেপটা করিয়েছে, বা তৃণমূল কংগ্রেস এই খুনটা করিয়েছে, বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই রেপ, খুন বা যাই নক্কারজনক ঘটনা ঘটে থাকুক সেগুলো ঘটিয়েছে, কোনো দিনই নয়। আমি তোমাকে যেটা বলছি সেটা হলো, গভর্নমেন্টের, যে কোনো স্টেটেরই গভর্নমেন্টের দায়িত্বটা কী থাকে? পাবলিক সুরক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করাটা হচ্ছে গভর্নমেন্টের দায়িত্ব। পাবলিক সুরক্ষা যদি কোনোভাবে বিঘ্নিত হয়, সেটার বিরোধীকরণ করে সেটাকে কোনোভাবে ইনফ্রাস্ট্রাকচারালি কাউন্টার করাটা হচ্ছে গভর্নমেন্টের দায়িত্ব। আমার একটা সেমিনার রুমে একটা নক্কারজনক ঘটনা ঘটেছে, আমি বারবার ঘটনাটাকে রিপিট করার দরকার নেই, পৃথিবীর মানুষ আজকে ডেটে সেটা জানে। সেখানে সিসিটিভি কেন কাজ করছিল না? সেমিনার রুমের ভিতরে সিসিটিভি কেন নেই? সেমিনার রুমের বাইরের করিডোর সিসিটিভি নিয়ে আমরা খুব উত্তেজিত। আমাকে একটা কথা বলো তো দেখি, কথাটা খুব এই পরিস্থিতিতে খুব লাইট শুনতে লাগবে। ধরো কোনো একটা সেমিনার হচ্ছে, তার মধ্যে কোনো একটা ঘটনা ঘটে গেল, এই এত কিছু ঘটলোই না, কেউ একজন ধরো মারপিটে মারা গেল, তাহলে তো তার তথ্য বেরোবে না, কারণ সেমিনার রুমে সিসিটিভি কাজ করছে না। তার মানে ইনফ্রাস্ট্রাকচারটা একটা গভর্নমেন্ট নার্সিংহোমে বা হসপিটালে সেভাবে দেওয়াই নেই যাতে করে একটা ক্রাইমকে খুব সুন্দরভাবে ধরা যেতে পারে। তার মানে ইনফ্রাস্ট্রাকচারটাই গভর্নমেন্ট প্রোভাইড করেনি, সেটাকেও তো একটা লোকানোর বিষয় হয়ে দাঁড়িয়েছে গভর্নমেন্টের কাছে। আর সেকেন্ডারিভাবে ভাবো, একটা লোক যাকে সে পদে বসিয়েছে তার তো কিছু ডিউটি আছে। আজকে প্রতিটা মানুষ যে একটা পদে থাকে তার কিছু সেট অফ ডিউটিস থাকে। এই লোকটা সেট অফ ডিউটিসের মধ্যে কি ইনফ্রাস্ট্রাকচার ছিল না? আমি বারবার ইনফ্রাস্ট্রাকচারের উপরে পয়েন্টটা তুলছি কেন? কারণ যদি পরিকাঠামো ঠিক থাকতো, আজকে মেয়েটার এগেনস্টে ক্রাইমটা আটকানো যেত, কিংবা মেয়েটার এগেনস্টে যে ক্রাইমটা ঘটেছে সে
ক্রাইমটা জলের মতো পরিষ্কারভাবে তাদেরকে তুলে নিয়ে শাস্তি দিতে পারতো। তার জন্য সিবিআই এর দরকার পড়তো না, তাই জন্য হাজার হাজার ডাক্তারকে বাইরে বসে থাকতে হতো না। তাই জন্যে আমার আপনার প্রতিটা মেয়ে যারা আজকে মার্কেটে বেরিয়ে কাজ করে খায়, যারা আজকে পড়াশুনো করতে বেরোয়, যারা আজকে বিভিন্ন জায়গায় ডাক্তারি করে, তারা এত ভয়ভীত থাকতো না। আমরা এখানে বসে কোন রাইটে ভাই বাংলাদেশকে নিয়ে আলোচনা করি? আমরা এখানে বসে কোন রাইটে আমরা তালিবানকে বড় করি? আজকের ডেটে দাঁড়িয়ে তুমি আমি কী নিয়ে কথা বলছি? এর থেকে বড়তা একটা গণতন্ত্রের মধ্যে হতে পারে? এর থেকে নিকৃষ্ট মানে উদাহরণ কোনো দিন হতে পারে? আমরা একটা সংবিধান নিয়ে চলা একটা দেশের একটা অংশ, সে সংবিধানে যা যা লেখা আছে তার বাইরে গভর্নমেন্ট কাজ করতে পারে না। সুতরাং গভর্নমেন্টকে বুঝতে হবে তার দায়িত্বটা। তারা প্রথমেই চেষ্টা করছে নিজেদের ফেসটাকে পরিষ্কার রাখা। ভাই আমি জানি না কী করে হলো, এটা হতে পারে না, এটা হতে পারে না। আপনিই সর্বা। আজকে ভেবে দেখো, যে মিছিলটা হচ্ছে সেই মিছিলটা হোম মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশি বিফলতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলটা করছে। কে মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং হেলথ মিনিস্টার অলসো। কি কার বিরুদ্ধে মিছিল করছে? মমতা ব্যানার্জি। তো মনে হচ্ছে মমতা ব্যানার্জির বিভিন্ন রকম ফেজের বিরুদ্ধে মিছিল করছে। না, আমি একটা কথা খুব গুরুত্বপূর্ণ সেটা বলবো। একদম কামদুনি ঘটনা, তারপরে এই আজকের ঘটনা, মাঝখানে অনেক ঘটনা, আমি বলছি সব ঘটনা ঘটলো, কিন্তু বিচারের বাণী নিভৃতে কার্যে। এর মধ্যেই একটা পার্ট আমি একটু যোগ করে দিচ্ছি। এই ছাত্রীরা অর্থাৎ মেয়েরা স্কুলে, কলেজে, রাস্তায়, হসপিটালে, কর্মরত স্থানে কোনো জায়গায় কি তাহলে সেফ নয়? কতটা ভয়ঙ্কর একটা প্রশ্ন হবো 2024-এ দাঁড়িয়ে, যখন ভারতবর্ষ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা গণতন্ত্র, আমরা মিলিটারি পাওয়ারে নাম্বার 4, আমরা $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছি, আমরা স্পেসে যাচ্ছি, আমাদের মেয়েরা মিলিটারি অফিসার র্যাঙ্কে যাচ্ছে, আমাদের মেয়েরা ডাক্তারিতে বিরাট কাজ করে বেড়াচ্ছে। সেখানে দাঁড়িয়ে তুমি আমাকে প্রশ্ন করছো যে আজকের ডেটে আমাদের মহিলারা কি সেফ নয়? তুমি প্রশ্নটার মধ্যে বুঝতে পারছো কতটা আমরা নিজেরা ভয়ভীত, আমরা কতটা নিজেরা সংক্রামিত এই ভয়টার মাধ্যমে, যে ভয়টা সিস্টেমেটিক্যালি আমাদের মধ্যে ছড়ানো হয়েছে। আমি তো মানতে রাজি নই যে সেদিনকে ডাক্তাররা যারা ওইখানে মঞ্চ তৈরি করেছিল তারা ওখান থেকে গালিগালাজ করছিল, ইট ছুটছিল কি? এরকম কোনো ভিডিও আছে? নেই তো। হঠাৎ করে একটা ক্রাউড এসে ভাঙচুর করলো, হঠাৎ করে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তো একটা গভর্নমেন্ট হসপিটাল, তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেখানে ঢুকে ভাঙচুর শুরু করে দিল, ওয়ার্ডের পর ওয়ার্ড ভাঙতে শুরু করে দিল। কি প্রমাণ করতে চাইছে? যে আমাদের কাছে প্রচুর মাসেল আছে। আমি একটা ছোট্ট তথ্য দিচ্ছি ভাই, আমি কাউকে উস্কানাতে চাইছি না, আমি একটা ছোট্ট তথ্য দিচ্ছি শুধুমাত্র। ভারতবর্ষ একটা রাজ্য হচ্ছে বাংলা, পশ্চিমবাংলায় টোটাল মানুষ বসবাস করে 10 কোটির আশেপাশে। তার মধ্যে যদি আমি ধরেই নিলাম 10% লোক পলিটিক্স করে, তাহলে 1 কোটি দাঁড়ায়। কিন্তু অ্যাকচুয়াল পলিটিক্যাল সিনারিও যদি ক্যাডার বেস দেখো, সেটা নট মোর দ্যান 20-30 lakhs লোক যারা সক্রিয় রাজনীতির সাথে যুক্ত, যে কোনো কালার হোক না কেন। সেটাকে বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা 9,70,00,000 একটা অ্যামাউন্ট। এই 9,70,00,000 যদি 20% লোকও যদি ঘুরে দাঁড়িয়ে পড়ে না ভাই, আমি তোমাকে বলছি সিভিল ডিসওবেডিয়েন্স তৈরি হবে। কিন্তু যদি রাজনৈতিক পরিসংখ্যানে দেখো, এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবাংলার সরকার এতটা নির্দিষ্ট এবং নির্ভয় জায়গায় দাঁড়িয়ে আছে, তার জন্য তাদের সাহস হয় বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল ডিসিশন নেওয়ার। কারণ তারা জানে তারা পলিটিক্যালি বা সিট ওয়াইজ বা ভোট ব্যাঙ্ক ওয়াইজ এতটা কোনো খারাপ জায়গায় নেই যে একটা ঘটনার দ্বারা তাদের সরকারকে ফেলে দেওয়ার পজিশনে যেতে পারে। দিস ক্যান বি অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম ফর দেম, বাট দিস ক্যানট বি দি এন্ড অফ দিস গভর্নমেন্ট। এটা আমি পরিসংখ্যান দিয়ে বলে দিচ্ছি।